অমর একুশে গ্রন্থমেলা 2020 উপলক্ষে বার্তা24.com-এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এই মুহূর্তে আছেন আমাদের দশক বিচারে যদি আমরা বলি 90-এর অন্যতম গুরুত্বপূর্ণ একজন কবি, তার নাম সোয়াইব জিবরান। সোয়াইব ভাইকে অভিনন্দন জানাচ্ছি বই প্রহরে। অভিনন্দন সোয়াইব ভাই। কবি সোয়াইব জিবরানের বলা যায় 4টি কবিতার বই একসাথে সংকলিত হয়েছে একটি নতুন প্রায় নির্বাচিত কবিতার বইয়ে, যার নাম রাখা হয়েছে প্রাচীন পুঁথির পৃষ্ঠা হতে। সোয়াইব ভাই, এই পরিকল্পনাটি কেন করলেন যে 4টি বই একসাথে আউট অফ প্রিন্টের কারণে? এই বইগুলো আসলে অনেকদিন আগের বই, এগুলো আসলে প্রাচীনই হয়ে গেছে প্রায়। আমরা 90-এর প্রথম কাঠছেড়ে শব্দ বেরিয়েছিল, তারপর সর্বশেষ 2017-তে এটা হলো। এই দীর্ঘ সময় প্রায় 3 দশক পার হয়ে গেছে। তো এই বইগুলি যদি আউট অফ প্রিন্ট হয়েছে, কিছু কিছু প্রকাশনী অলরেডি বা শুদ্ধস্বর বাজারতে তো চলেও গেছে তারা আলটিমেটলি, সেই মিলিয়ে এই বইগুলো বাজারতে ছিল না আসলে। মানে আমাদের পাঠকরা তো লিটল ম্যাগাজিনের পাঠকেরা, দেশে ছড়িয়ে আছেন ওরা খোঁজ করতেন যে বইগুলো কোথায় নেই কেন, তো একসাথে করে বইটা একসাথে করা হলো আবার। সোয়াইব ভাই, আপনার কবিতা মানে এই যে 3 দশকের কথা বলছেন, আপনি 3 দশক ধরে আপনি লিখছেন এবং আপনার কবিতা আমার মনে আছে বঙ্গবন্ধুকে নিয়ে একটি অসাধারণ কবিতা আপনার লেখা। কবিতা নিয়ে আপনার যাত্রাটা, জার্নিটা যদি আমাদেরকে ছোট্ট করে বলেন। আমরা যখন প্রথম লেখালেখি জগতে আসি আমরা 90-এর দশকে, আমাদের সামনে দুটো দশক ছিল, 80 এবং 70। 70-এ হলো কি, 70-এর কবিতা রাজনৈতিক কারণেই জনগ্রহণ হয়েছিল, স্লোগানধর্মী হয়েছিল, কেউ কেউ বলেন তরলতা পেয়ে বসেছিল। 80 দশকে এটা কিন্তু একদম তারা ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু ওটা মুশকিল হলো কি, তারা অনেক বেশি বিমূর্ত হয়ে উঠেছিলেন। আমরা 90-তে এই বিমূর্ত এবং জনগ্রহণ দুটো একটা সমন্বয় করার চেষ্টা করেছি। আমাদের কবিতা পড়লে টের পাওয়া যাবে এটা ঠিক স্লোগানধর্মীয় কবিতা নয়, আবার ঠিক জনগ্রহণ বলা যাবে না, আবার পুরো খুব বেশি যে বিমূর্ত তাও না। এই সমন্বয়টা কবিতা আমরা করেছিলাম 90-এর দশকে এসে, এবং কবিতার বই পড়লেই বোঝা যাবে এই ছাপগুলো আছে আর কি। মানে পাঠক ধরতে পারবে জায়গাটায় আছে একদম পুরো একদম জিনিসটা একদম তরল হচ্ছে না, আবার পুরোটা ধরা যাচ্ছে না মনে হয়। কিন্তু আমরা সোয়াইব ভাই, আপনি পেশাগতভাবে মানে শিক্ষক এবং আপনি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রচুর কাজ করেছেন, সেটা আমরা জানি। এবং কমল কুমার বিষয়ে আপনি বিশেষজ্ঞ বলা যায়, কারণ এই বিষয়ে আপনি আপনার যেই পিএইচডি অভিসন্দর্ভ সেটি করেছেন। কমল কুমার নিয়ে সোয়াইব ভাইয়ের নতুন বই কমল কুমার চরিতম এটি প্রকাশিত হয়েছে, খড়িমাটি প্রকাশ করেছে এই বইটি। এই বইটি নিয়ে যদি বলেন, এই বইয়ের চরিত্র কি চরিত্র কমল কুমার চরিতমের? কমল কুমার নিয়ে কাজের কারণ ছিল কি, আমরা বাংলা কথা সাহিত্য কিন্তু আমাদের খুব যে স্বদেশ লগ্ন হয়েছে এমনটি নয়। কমল কুমারই স্বদেশ লগ্ন করেছিলেন এবং ভাষার প্রশ্নে বিশেষত আমাদের মানে উপনিবেশিক পূর্ব ভাষার দিয়ে ফিরে যাওয়ার ব্যাপার ছিল। তো কমল কুমার যখন কাজ করতে শুরু করলাম, আমি দেখলাম যে কমল কুমার নিয়ে অনেক মানে উদ্ভট গল্প আছে। সত্যজিৎ রায় বলছেন, এই বলছেন, অনেক গল্প রকম আছে। তা আমি পড়তে পড়তে টের পেলাম যে আসলে গল্পের উৎস হচ্ছে এই 8-10টি গল্প। আসলে সত্যজিৎ রায়ের একটা গল্প এটা লেখা আছে, কমল বাবু নামে এটা লেখা আছে। তারপর আমাদের দৈত্য কাহিনী হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। এই 8-10টি লেখার মধ্যে থেকে আসলে কথা বেরিয়েছে বিভিন্ন জায়গায়। আমরা এই মূল লেখাগুলো এক জায়গায় করে ফেলতে পারি আমি, তাহলে পাঠকের সহজ হবে, এই বিক্রি থেকে বেরিয়ে আসা যাবে। সেই কারণে এই সংকলনটা একসাথে করা হয়েছিল। বা সোয়াইব ভাই, আপনার যে অসামান্য একটি কবিতা, সেটার কথা আমি এই উপলক্ষে বই প্রহরের পাঠকদেরকে জানাতে চাই। কবিতাটির নাম লাল বসন্তের গান, এবং আমি একটু পড়ি কবিতাটা। সোয়াইব ভাই, হ্যাঁ, লাল বসন্তের গান। আমাদের পিতাকে যেদিন হত্যা করা হয়েছিল পেরেকে বিধে গাছে ঝুলিয়ে, তখন জেরুজালেমের রাস্তায় রোদন করেছিল যে সকল নারী, আমরা 7 ভাই সেই দলে ছিলাম। শুধু বোন, আমাদের একটি মাত্র বোন হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। লোকেরা বলেছে তার চিৎকার শোনা গিয়েছিল মাঠের ওপারে, আর চিরে গিয়েছিল আকাশ 2 ফালি। সাক্ষ্য আছেন ধর্মপুস্তক। হত্যাকারীরা যখন ফিরে এসেছিল নগরে রক্তচক্ষু নিয়ে, আমরা 7 ভাই পালিয়ে বেঁচেছিলাম। তারপর হায়, আমাদের পিতার হত্যাকাণ্ডটি গসপেল হয়ে গিয়েছিল। আমরা সে গসপেলটি আমাদের নারীদের শুনিয়েছিলাম রোদন ভরা জ্যোৎস্না রাতে, আর তারা গর্ভবতী হয়েছিল। আমাদের নারীরা বলেছিল, রোদন করুণা দিন স্বামী, তোমাদের সন্তানেরা ফুটবে কৃষ্ণচূড়ার ডালে ডালে, লাল লাল ফুল হয়ে লাল বসন্তের দিনে। দেখো, আমাদের নারীরা আমাদের সত্য বলেছিল। সোয়াইব ভাই, এই যে আপনার কবিতার মানে এই যে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এবং মানে বঙ্গবন্ধুকে নিয়ে তো অনেক কবিতা আছে আসলে তার মৃত্যু নিয়ে। আমি আসলে অনেকটাই কবি লগ্ন লোক, পুরাণ লগ্ন লোক, মানে মিথ লগ্ন লোক আমি। আপনি দেখবেন যে আমরা যা কিছু বলি না কেন, আমরা মিথের মধ্যে যে খুঁজে পাওয়ার চেষ্টা করি। যে শেখ ফরিদের কবিতা আছে এর মধ্যে পাবেন আপনি। শেখ ফরিদ শহরে এসেছিলেন, মানে উনি জ্ঞানের জন্য বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু জ্ঞানের বদলে উনি পরে তার জীবিকায় বড় করে চলেছেন। আমরা এই সহজে এসেছিলাম, তারাও তাই হয়েছিলাম, কবি হতে এসেছিলাম। এসে আমরা কবি জীবনের সাথে লড়াই, অর্থের লড়াই,
টিকা লড়াই এই তাহলে ওই মিথের ভিতর দিয়ে আমাকে পাওয়া সহজ হলো আর কি। এর মধ্যে আমরা কিন্তু লোকব্যবহার করেছি, আমরা আমাদের গ্রিসের সেই বা আমাদের জেরুজালেমের হত্যাকাণ্ড, যিশুকে মেরে ফেলা, এই যুগে যুগে এই যে ত্রাতাদেরকে মেরে ফেলা, বঙ্গবন্ধুকে যিশুর মধ্যে তো বিশাল প্রেক্ষাপটে স্থাপন এই যে যুগে যুগে ত্রাতারা যখন বিভিন্ন সংকটের মুখোমুখি হন, আমাদের মুক্তি স্বপ্ন শেষ হয় না, এরপরে নতুন মুক্তিদাতারা নতুন আসে, নতুন তরুণরা আসে, ওদের যদি স্বপ্নদের কথাটা বলা আছে এখানে, চিরন্তন যে মুক্তির আকাঙ্ক্ষা, নায়ককে পাওয়ার আকাঙ্ক্ষা। দারুণ দারুণ। সোহেব ভাই, প্রাচীন পুঁথির পৃষ্ঠা হতে মানে এই যে প্রাচীনের প্রতি আপনার আগ্রহ, কমল কুমার দিয়ে শুধুমাত্র না, আপনার অন্যান্য মানে কবিতায় যে পুরাণের ব্যবহার, সেটা দিয়েও আপনাকে একভাবে হয়তো বিশিষ্ট করা যায়, চিহ্নিত করা যায়। আপনার বইটি আপনি উৎসর্গ করেছেন আপনাদের সময়েরই আরেকজন গুরুত্বপূর্ণ কবি মুজিব ইরমকে, এবং আপনি লিখেছেন যে কবিতার জন্য আপনারা ঘর ছেড়েছিলেন। মানে মুজিব ভাইকে কেন উৎসর্গ করা? আমিও মুজিব একসাথে সিলেট থেকে লেখালেখি শুরু করেছিলাম এবং এই শহরে একসাথে কবিতা লিখতে এসেছিলাম, আমরা এই শহরে ছিলাম জন্য আমাদের চেনা জানা খুব পাশাপাশি। এবং এই যে আমরা যখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখানে, আমাদের মনে আছে মানে 2 টাকা আমার কাছে ছিল না আমাদের কাছে, আমরা টিএসসিতে আসতাম আড্ডা দিতে, কিন্তু 2 টাকা বাস ভাড়া থাকতো না আমাদের কাছে, আমরা দুজন দিনের পর দিন দিয়ে হাঁটতাম আমরা ফকিরাপুল থেকে হেঁটে দিকে আসতাম 2 টাকার জন্য, 2 টাকা না জন্য হাঁটছি আমরা, হাঁটতে হাঁটতে কবিতা লিখতাম আমরা। এই কবিতায় রাত্রি ছেলে, তারপরে কবিতা মানে এই লাইনে দাঁড়িয়ে যাচ্ছি আমরা, মুজিব বলছে বলেন কী হতে পারে, এই যে আমাদের একসাথে যাত্রাটা, এই দাঁড়ানোটা একসাথে আমাদের, সুতরাং মনে হয় যে আমাদের যে কোনো আনন্দে, যে কোনো বেদনায় আমরা পরস্পরকে স্মরণ করি আমরা, যে আমরা এই একসাথে জার্নিটা করেছিলাম, কবিতার জার্নি, জীবনের জার্নি একসাথে করেছিলাম। সোহেব ভাই, আপনার এই দুটি বই এবার মেলায় পাওয়া যাচ্ছে, একটি করেছে জংশন, একটি করেছে খড়িমাটি। আপনি বই দুটি নিয়ে আমাদের পাঠকদের জন্য কিছু বলতে চান কিনা? আমার মনে হয় যদি আপনি আমাদের কবিতার বইটি যদি কেনা হয় বা তারা সংগ্রহ করেন, আমাকে একসাথে পাওয়া যাবে। হতো কি, এই 4টি কবিতার মধ্যে ছড়িয়েছিলাম, যদি আমাকে পূর্ণাঙ্গটি ধারণা নিতে চান তাহলে এই কবিতার বইটি পেয়ে গেলে একসাথে আপনি পুরোটা সোহেব ইরমকে পাওয়া যাবে। আর কমল কুমারের বই এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চলের বড় মানুষ যারা, অনেক বড় মানুষ যারা, লিজেন্ডারি লোক যারা, তারা কমল কুমারের কথা বলতে তাদের সম্পর্কে কথা বলেছেন। ফলাফল হচ্ছে যে পুরো ভারতবর্ষের বড় মানুষের চিন্তাগুলো একসাথে পাওয়া যাবে। অনেক ধন্যবাদ সোহেব ভাই। বই প্রহরের পক্ষ থেকে প্রিয় দর্শক, বই প্রহরে আমরা কথা বলছিলাম কবি সোহেব জিবরানের সাথে। যারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন, সবাইকে অনেক ধন্যবাদ।